নমস্কার বন্ধুরা, সঞ্জিত ক্রিয়েটার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকেই স্বাগতম জানাই। তো বন্ধুরা, এর পূর্বের ক্লাসে আমরা WBSI এর যে প্রিভিয়াস ইয়ারের যে ইতিহাসের কোশ্চেন সেগুলো নিয়ে 30টা নিয়ে আলোচনা করেছিলাম। তো আজকের ভিডিওতে আমরা আরও 30টা কোশ্চেন নিয়ে আলোচনা করব, যেগুলো আপকামিং যে ওয়েস্ট বেঙ্গল পুলিশ, কলকাতা পুলিশ, পিএসসি ক্লার্কশিপ, পিএসসি মিসলেনিয়াস, আইসিডিএস কর্মী, আইসিডিএস সহায়িকা পোস্ট, সাথে সাথে আইসিডিএস সুপারভাইজার, এসএসসি এমটিএস, এসএসসি জিডি এক্সামের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন এবং চ্যানেলে ফার্স্ট টাইম ভিজিট করলে নিত্য নতুন এরকম আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো ফার্স্ট আমরা যে 31 নম্বর কোশ্চেন নিয়ে আলোচনা করব, সেখানে কি রয়েছে না, ফার্স্ট কোশ্চেনটা দেওয়া রয়েছে এবং 4টা অপশান দেওয়া রয়েছে। সেই 4টা অপশানের মধ্যে আপনাদের কি করতে হবে না, অ্যাপ্রোপ্রিয়েট যে অপশান রয়েছে সেটা চুজ করতে হবে। তো ফার্স্ট যে কোশ্চেন রয়েছে সেখানে কি বলছে, সেখানে বলছে কোন রাজস্ব ব্যবস্থায় জমির খাজনা আদায়কারী হিসাবে জমিদার মধ্যস্বত্বভোগীর ভূমিকা পালন করত। যেখানে অপশান এতে দেওয়া রয়েছে মহলওয়াড়ি ব্যবস্থা, বিতে রয়েছে রায়তওয়াড়ি ব্যবস্থা, সিতে রয়েছে চিরস্থায়ী ব্যবস্থা এবং ডিতে রয়েছে উপরের কোনোটিই নয়। তো 31 নম্বর যে কোশ্চেন রয়েছে সেটা সঠিক অ্যান্সার হবে যে কোন রাজস্ব ব্যবস্থায় জমির খাজনা আদায়কারী হিসাবে জমিদার মধ্যস্বত্বভোগীর ভূমিকা পালন করতো না। এর সঠিক অ্যান্সার হবে অপশান নাম্বার সি, অর্থাৎ চিরস্থায়ী ব্যবস্থা। 31-এ সি হবে সঠিক অ্যান্সার। নিচে ইম্পর্টেন্ট যে এই রিলেটেড যে ইম্পর্টেন্ট পয়েন্ট রয়েছে সেগুলো উল্লেখ রয়েছে। দেখো, লেখা রয়েছে লর্ড কর্নওয়ালিসের নেতৃত্বে ইস্ট ইন্ডিয়া কোম্পানি বা ইস্ট ইন্ডিয়া সংস্থা দ্বারা বাংলার চিরস্থায়ী ব্যবস্থা কার্যকর করা হয়েছিল। সেটা কত খ্রিস্টাব্দে না 1793 সালে। এরপর চলে আসবো আমরা 32 নম্বর কোশ্চেন। যেখানে কি বলছে না, 32 নম্বর কোশ্চেন বলছে যে সারনাথের লায়ন ক্যাপিটালটি কোন রাজা নির্মাণ করেন, অর্থাৎ সারনাথের যে লায়ন ক্যাপিটালটি কোন রাজা নির্মাণ করেন। অপশান এতে রয়েছে চন্দ্রগুপ্ত, বিতে রয়েছে কনিষ্ক এবং সিতে রয়েছে হর্ষ এবং ডিতে রয়েছে অশোক। তো 32-এর যেটা সঠিক অ্যান্সার হবে যে অপশান নাম্বার ডি, অর্থাৎ সারনাথের লায়ন ক্যাপিটালটি অশোক রাজা নির্মাণ করেছিলেন। 32-এর ডি হবে সঠিক অ্যান্সার। চলে আসবো 33 নম্বর কোশ্চেন। যেখানে কি বলছে না, 33 নম্বর কোশ্চেন বলছে যে 1857 সালের বিদ্রোহের সময় ভারতের গভর্নর জেনারেল কে ছিলেন। যেখানে অপশান এতে দেওয়া রয়েছে লর্ড ক্যানিং, বিতে রয়েছে লর্ড কর্নওয়ালিস, সিতে রয়েছে লর্ড ডালহৌসি এবং ডিতে রয়েছে লর্ড এলানবারো। তো 33 নম্বর কোশ্চেনের যেটা সঠিক অ্যান্সার হবে যে 1857 সালের বিদ্রোহের সময় কে ভারতের গভর্নর জেনারেল ছিলেন না, অপশান নাম্বার এ হবে সঠিক অ্যান্সার, অর্থাৎ লর্ড ক্যানিং। 33-এর এ হবে সঠিক অ্যান্সার। চলে আসবো 34 নম্বর কোশ্চেন। যেখানে কি বলছে না, 34 নম্বর কোশ্চেন বলছে যে ঋগ্বেদের যুগে আর্যরা ভারতে কোথায় বাস করতেন। যেখানে অপশান এতে দেওয়া রয়েছে উত্তর ভারতে, বিতে রয়েছে সমগ্র ভারতে, বলছে ওভারঅল ইন্ডিয়াতে, সিতে রয়েছে ভারতের পূর্বাংশে এবং ডিতে রয়েছে সপ্ত সিন্ধু এলাকায়। তো ঋগ্বেদের যুগে আর্যরা ভারতের কোথায় বসবাস করতেন না, অপশান নাম্বার ডি হবে সঠিক অ্যান্সার, অর্থাৎ সপ্ত সিন্ধু এলাকায়। 34-এর ডি হবে সঠিক অ্যান্সার। চলে আসবো 35 নম্বর কোশ্চেন। যেখানে কি বলছে না, 35 নম্বর কোশ্চেন বলছে যে কুষাণ যুগে সর্বোত্তম বিকাশ ঘটে যে ক্ষেত্রে। অপশান এতে দেওয়া রয়েছে ধর্ম, বিতে রয়েছে শিল্প, সিতে রয়েছে সাহিত্য এবং ডিতে রয়েছে স্থাপত্য। তো 35-এর যেটা সঠিক অ্যান্সার হবে যে কুষাণ যুগে সর্বোত্তম বিকাশ ঘটে যে ক্ষেত্রে না, এর সঠিক অ্যান্সার হবে অপশান নাম্বার বি, অর্থাৎ শিল্পক্ষেত্রে। 35-এর বি হবে সঠিক অ্যান্সার। এরপর ইম্পর্টেন্ট পয়েন্টগুলো নিচে উল্লেখ করা রয়েছে, যেমন রয়েছে কুষাণ আধিপত্যের দ্বারা গান্ধার শিল্প ও সংস্কৃতি গ্রীক বৌদ্ধ শিল্পের ঐতিহ্যকে অব্যাহত রেখেছে এবং পশ্চিমাবাসীদের কাছে কুষাণ প্রভাবগুলির সর্বাধিক পরিচিত প্রকাশ। চলে আসবো 36 নম্বর কোশ্চেন। যেখানে কি বলছে, 36 নম্বর কোশ্চেন বলছে যে নিম্নের কোন ব্যক্তি দিন-ই-ইলাহির সদস্য ছিলেন। অপশান এতে রয়েছে তানসেন, বিতে রয়েছে রাজা বীরবল, সিতে রয়েছে রাজা মানসিং এবং ডিতে রয়েছে টডরমল। তো এটার যেটা সঠিক অ্যান্সার হবে যে নিম্নের কোন ব্যক্তি দিন-ই-ইলাহির সদস্য ছিলেন না, এর সঠিক অ্যান্সার হবে অপশান নাম্বার বি, অর্থাৎ রাজা বীরবল। 36-এর বি হবে সঠিক অ্যান্সার। রাজা বীরবল কি ছিলেন না, দিন ইলাহির সদস্য ছিলেন। নিচে দেওয়া রয়েছে যে দিন ইলাহির প্রবর্তন করেছিলেন মোগল সম্রাটকে আকবর। মোগল সম্রাট আকবর দিন ইলাহি প্রবর্তন করেছিলেন। এটি একেশ্বরবাদ ভিত্তিক। সম্রাট আকবরের সময় দিন ইলাহির প্রথম শিষ্যরা ছিলেন বীরবল, যুবরাজ সেলিম এবং আবুল ফজল আবুল ফজল ইবন মোবারক, অর্থাৎ পুরো নামটাই ছিল আবুল ফজল ইবন মোবারক। চলে আসবো 37 নম্বর কোশ্চেন। যেখানে কি বলছে না, 37 নম্বর কোশ্চেন বলছে যে হেনরি ভিভিয়ান ডিরোজিও যুক্ত ছিলেন।
অপশন এতে দেওয়া রয়েছে থিওসোফিক্যাল সোসাইটির সাথে, বিতে রয়েছে এশিয়াটিক সোসাইটির সাথে, সিতে রয়েছে ভারতের জাতীয় কংগ্রেসের সাথে এবং ডিতে রয়েছে ইয়ং বেঙ্গল মুভমেন্টের সাথে। 37-এর যেটা সঠিক অ্যান্সার হবে যে হেনরি ভিভিয়ান ডিরোজিও যুক্ত ছিলেন কার সাথে, না এর সঠিক অ্যান্সার হবে অপশন নাম্বার ডি অর্থাৎ ইয়ং বেঙ্গল মুভমেন্টের সাথে। 37-এর ডি হবে সঠিক অ্যান্সার। চলে আসবো 38 নাম্বার কোশ্চেন, যেখানে কি বলছে না 38 নাম্বার কোশ্চেন বলছে যে বিচারকের কিংসফোর্ডের উপর হামলায় ক্ষুদিরাম বোসের সাহায্যকারী কে ছিলেন, যেখানে অপশন এতে রয়েছে প্রফুল্ল চাকি, বিতে রয়েছে বিনয় কুমার বোস, সিতে রয়েছে রাসবিহারী বোস এবং ডিতে রয়েছে জ্যোতি ঘোষ। তো 38-এর যেটা সঠিক অ্যান্সার হবে সেটা হবে অপশন নাম্বার এ অর্থাৎ বিচারকের কিংসফোর্ডের উপর হামলায় ক্ষুদিরাম বোসের সাহায্যকারী কে ছিলেন, না অপশন নাম্বার এ হবে সঠিক অ্যান্সার অর্থাৎ প্রফুল্ল চাকি। 38-এর এ হবে সঠিক অ্যান্সার। এই যে কোশ্চেনগুলো করা হচ্ছে সেগুলো সবগুলোই কি WBSI এর এক্সামে এসেছে সেই রকম কোশ্চেন, অর্থাৎ প্রিভিয়াস ইয়ার কোশ্চেন নিয়ে আলোচনা করা হচ্ছে। চলে আসবো 39 নম্বর কোশ্চেন, যেখানে কি বলছে না 39 নম্বর কোশ্চেন বলছে যে নিম্নের কোনটির জন্য জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড হয়েছিল। অপশন এতে রয়েছে জন নিরাপত্তা আইন, বিতে রয়েছে রাওলাট অ্যাক্ট এবং সিতে রয়েছে অস্ত্র আইন, ডিতে রয়েছে ভার্নাকুলার প্রেস অ্যাক্ট। 39-এর যেটা সঠিক অ্যান্সার হবে সেটা হবে অপশন নাম্বার বি অর্থাৎ রাওলাট অ্যাক্ট। 39-এর বি হবে সঠিক অ্যান্সার। নিচে যে ইম্পর্ট্যান্ট পয়েন্ট রয়েছে সেটা বলছে যে লর্ড লিটন ভার্নাকুলার প্রেস অ্যাক্ট 1878 সালে পাস করেছিলেন। কত সালে পাস করেছিলেন লর্ড লিটন, না ভার্নাকুলার প্রেস অ্যাক্ট 1878 সালে পাস করেছিলেন। এগুলো খুবই ইম্পর্টেন্ট রয়েছে। চলে আসবো 40 নম্বর কোশ্চেন, যেখানে কি বলছে না 40 নম্বর কোশ্চেন বলছে যে 1928 সালে সাইমন কমিশন বয়কট করার কারণ কি ছিল, যেখানে অপশন এতে দেওয়া রয়েছে এটি মুসলিম লীগকে সমর্থন করেছিল, বিতে রয়েছে কংগ্রেস মনে করেছিল ভারতীয়রা স্বরাজ পাওয়ার যোগ্য, সি সদস্যদের মধ্যে মতান্তর ছিল এবং ডি কমিশনে কোনো ভারতীয় সদস্য ছিল না। তো এটার যেটা সঠিক অ্যান্সার হবে যে 1928 সালে সাইমন কমিশন বয়কট করার কারণ কি ছিল, না এর সঠিক অ্যান্সার ছিল অপশন নাম্বার ডি অর্থাৎ যে কমিশনে কোনো রকম ভারতীয় সদস্য ছিল না। অপশন নাম্বার ডি হবে 40-এর সঠিক অ্যান্সার। চলে আসবো 41 নাম্বার কোশ্চেন, যেখানে কি বলছে না 41 নাম্বার কোশ্চেন বলছে যে জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড ঘটেছিল কবে। অপশন এতে দেওয়া রয়েছে 28 জুলাই 1914 সালে, বিতে রয়েছে 24 জুলাই 1935 সালে, সিতে রয়েছে 16 অক্টোবর 1905 সালে এবং ডিতে রয়েছে 13 এপ্রিল 1919 সালে। তো 41-এর যেটা সঠিক অ্যান্সার হবে সেটা হবে অপশন নাম্বার ডি অর্থাৎ 13 এপ্রিল 1919 সালে। 41-এর ডি হবে সঠিক অ্যান্সার। চলে আসবো 42 নম্বর কোশ্চেন, যেখানে কি বলছে না 42 নম্বর কোশ্চেন বলছে যে বীরবলের আসল নাম কি ছিল, যেখানে অপশন এতে দেওয়া রয়েছে মহেশ দাস, বিতে রয়েছে শ্যামদাস, সিতে রয়েছে ভগবান দাস এবং ডিতে রয়েছে রামদাস। তো বীরবলের আসল নাম ছিল মহেশ দাস। অপশন নাম্বার এ হবে 42-এর সঠিক অ্যান্সার। চলে আসবো 43 নম্বর কোশ্চেন, যেখানে কি বলছে যে লেটার্স ফ্রম এ ফাদার টু ডটার বইটি কে লিখেছিলেন। অপশন এতে রয়েছে মহাত্মা গান্ধী, বিতে রয়েছে বিবি প্যাটেল, সিতে রয়েছে জওহরলাল নেহরু এবং ডিতে রয়েছে এস রাধাকৃষ্ণন। তো 43-এর যেটা সঠিক অ্যান্সার হবে লেটার্স ফ্রম এ ফাদার টু ডটার বইটা লিখেছিলেন জওহরলাল নেহরু অর্থাৎ 43-এর সি হবে সঠিক অ্যান্সার। চলে আসবো 44 নম্বর কোশ্চেন, যেখানে কি বলছে না 44 নম্বর কোশ্চেন বলছে যে 1761 সালের পানিপথের তৃতীয় যুদ্ধের সময় পেশওয়া কে ছিলেন। অপশন এতে দেওয়া রয়েছে দ্বিতীয় বাজিরাও, বিতে রয়েছে মাধবরাও, সিতে রয়েছে প্রথম বাজিরাও এবং ডিতে রয়েছে বালাজি বাজিরাও। তো 44-এর যেটা সঠিক অ্যান্সার হবে যে 1761 সালের পানিপথের তৃতীয় যুদ্ধের সময় পেশওয়া কে ছিলেন, না এর সঠিক অ্যান্সার হবে অপশন নাম্বার ডি অর্থাৎ বালাজি বাজিরাও। 44-এর ডি হবে সঠিক অ্যান্সার। এরপর নিচে ইম্পর্টেন্ট পয়েন্টগুলো উল্লেখ রয়েছে, দেখো লেখা রয়েছে পানিপথের তৃতীয় যুদ্ধটি 1761 সালে আহমদ শাহ আবদালি এবং মারাঠাদের মধ্যে হয়েছিল। অর্থাৎ পানিপথের দ্বিতীয় যুদ্ধ কার মধ্যে হয়েছিল, আহমদ শাহ আবদালি এবং মারাঠাদের মধ্যে হয়েছিল। মারাঠারা আবদালির কাছে পরাজিত হয়েছিল। এরপর রয়েছে 45 নম্বর কোশ্চেন। 45 নম্বর কোশ্চেন কি বলছে না 45 নম্বর কোশ্চেন বলছে পশ্চিমবঙ্গের কোন জেলায় রাজা রামমোহন রায় জন্মগ্রহণ করেন।
অপশন এতে রয়েছে হুগলি, বিতে রয়েছে নদিয়া, সিতে রয়েছে বর্ধমান এবং ডিতে রয়েছে মুর্শিদাবাদ। তো 45-এর যেটা সঠিক অ্যান্সার হবে, এই কোশ্চেনের উত্তর অনেকেই পারবেন অবশ্য, তবুও বলে দিচ্ছি, পশ্চিমবঙ্গের কোন জেলায় রাজারাম মোহন রায় জন্মগ্রহণ করেন? না, এর সঠিক অ্যান্সার হবে অপশন নাম্বার এ, অর্থাৎ 45-এর এ, হুগলি জেলায় রাজারাম মোহন রায় জন্মগ্রহণ করেন। 45-এর এ হবে সঠিক অ্যান্সার। চলে আসবো 46 নম্বর কোশ্চেন, যেখানে কি বলছে না 46 নম্বর কোশ্চেন বলছে যে কোন শিলালিপিতে অশোকের নাম করা হয়েছে ব্যক্তিগতভাবে, তার উপাধি দেবা নামপিয়া দিয়ে নয়? অপশন এতে রয়েছে মহাস্থান, বিতে রয়েছে তক্ষশিলা, সিতে রয়েছে বাহাদুর এবং ডিকে রয়েছে মাস্কি। তো সঠিক অ্যান্সার যেটা হবে যে কোন শিলালিপিতে অশোকের নাম করা হয়েছে ব্যক্তিগতভাবে, তার উপাধি দেবা নাম পিয়া দিয়ে নয়? তো এর সঠিক অ্যান্সার হবে অপশন নাম্বার ডি, অর্থাৎ মাস্কি। 46-এর ডি হবে সঠিক অ্যান্সার। এরপর ইম্পর্টেন্ট যে পয়েন্টগুলো রয়েছে সেগুলো নিচে রয়েছে, যেমন 261 বিসিতে অশোক কী করেন? কলিঙ্গ আক্রমণ করেন, অর্থাৎ 261 বিসিতে অশোক কলিঙ্গ আক্রমণ করেন। 2 নম্বর বলছে যে তার আমলে পাটলিপুত্রতে তৃতীয় বৌদ্ধ মহাসভা আয়োজিত হয়। কার আমলে হয়? না, অশোকের আমলে। ত্রয়োদশ অর্থাৎ 13th শিলালিপিতে কলিঙ্গ যুদ্ধের উল্লেখ পাওয়া যায়। 4 নম্বর বলছে 1837 সালে জেমস প্রিন্সেপ অশোকের শিলালিপি পাঠোদ্ধার করেন। কে করেন? 47 নম্বর কোশ্চেন বলছে যে 1930 সালে মহাত্মা গান্ধী আইন অমান্য আন্দোলন শুরু করেন। কোথায় শুরু করেন? যেখানে অপশন এতে দেওয়া রয়েছে সেবাগ্রামে, বিতে রয়েছে ডান্ডিতে, সিতে রয়েছে সবরমতীতে এবং ডিতে রয়েছে ওয়ারসাতে। যেটা কোন এক্সামে এসেছিল? না, ডাব্লিউপি এক্সাইজ কোন 2013 কনস্টেবল, অর্থাৎ 2013। তো 47-এর যেটা সঠিক অ্যান্সার হবে যে 1930 সালে মহাত্মা গান্ধী আইন অমান্য আন্দোলন শুরু করেন। কোথায়? না, সবরমতীতে। অপশন নাম্বার সি হবে 47-এর সঠিক অ্যান্সার। চলে আসবো 48 নম্বর কোশ্চেন, যেখানে কি বলছে না 48 নম্বর কোশ্চেন বলছে যে বারদুলি সত্যাগ্রহ 1928-এর নেতা কে ছিলেন? এটাও এসেছিল ডাব্লিউবি এক্সাইজ কনস্টেবলের যে এক্সাম, সেখানে 2013-তে। সেখানে অপশান এতে দেওয়া রয়েছে সর্দার বল্লভভাই প্যাটেল, বিতে রয়েছে মহাত্মা গান্ধী, সিতে রয়েছে বল্লভভাই জে প্যাটেল এবং ডিতে রয়েছে মহাদেব দেশাই। তো 48-এর যেটা সঠিক অ্যান্সার হবে সেটা হবে অপশান নাম্বার এ, অর্থাৎ সর্দার বল্লভভাই প্যাটেল। 48-এর এ হবে সঠিক অ্যান্সার। এবং ইম্পর্টেন্ট যে পয়েন্টগুলো রয়েছে সেগুলো হচ্ছে বারদৌলি সত্যাগ্রহ 1928 সালে কি গুজরাটে হয়েছিল? যেখানে কোথায় হয়েছিল? 1928 সালে গুজরাটে, এটা ইম্পর্টেন্ট রয়েছে। এবং নিচে লেখা রয়েছে যে মহাত্মা গান্ধী বল্লভভাই প্যাটেলকে সর্দার উপাধি দিয়েছিলেন, অর্থাৎ মহাত্মা গান্ধী সর্দার বল্লভভাই প্যাটেলকে সর্দার উপাধি দিয়েছিলেন, অর্থাৎ বল্লভভাই প্যাটেলকে সর্দার উপাধি দিয়েছিলেন। এরপর রয়েছে 49 নম্বর কোশ্চেন, যেখানে কি বলছে না 49 নম্বর কোশ্চেন বলছে যে 1943 সালে ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি বা আইএনএ আত্মপ্রকাশ করে। কোথায়? না, অপশান এতে রয়েছে জাপানে, বিতে রয়েছে বার্মায়, সিতে রয়েছে সিঙ্গাপুরে এবং ডিতে রয়েছে মালয়ে। তো এটা সঠিক অ্যান্সার হবে 49-এর যে 1943 সালে ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি আইএনএ আত্মপ্রকাশ করে। কোথায়? না, সিঙ্গাপুরে। অপশান নাম্বার সি হবে সঠিক অ্যান্সার। 49-এর সি হবে সঠিক অ্যান্সার। নিচে চলে আসবো, নিচে বলছে নোট দিয়ে লেখা রয়েছে অন 4 জুলাই 1943, 2 days after reaching Singapore, Bose assumed the leadership of the Indian Independence League and the INA in a ceremony of Kathai building। এরপর 50 নম্বর যে কোশ্চেন রয়েছে সেখানে কি বলছে না 50 নম্বর কোশ্চেন বলছে যে কে শেরি পাঞ্জাব নামে পরিচিত ছিলেন? যেখানে অপশন এতে দেওয়া রয়েছে জয়প্রকাশ নারায়ণ, বিতে রয়েছে ভগৎ সিং, সিতে রয়েছে লালা লাজপত রায় এবং ডিতে রয়েছে রাম মনোহর লোহিয়া। তো এটার যেটা সঠিক অ্যান্সার হবে 50-এর যে কে শেরি পাঞ্জাব নামে পরিচিত ছিলেন, না এর সঠিক অ্যান্সার হবে অপশন নাম্বার সি, অর্থাৎ লালা লাজপত রায় ছিলেন শেরি পাঞ্জাব নামে পরিচিত। 50-এর সি হবে সঠিক অ্যান্সার। নিচে লেখা রয়েছে যে লালা লাজপত রায় পাঞ্জাব কেসরি বা শেরি পাঞ্জাব নামে জনপ্রিয় ছিল। চলে আসবো 51 নম্বর কোশ্চেন, যেখানে কি বলছে না 51 নম্বর কোশ্চেন বলছে যে নিম্নলিখিত আন্দোলনগুলি মুভমেন্ট কালক্রম অনুসারে সাজালে কোনটি সঠিক হবে? যেটা ডাব্লিউপি লেডি কনস্টেবলের পিলি যে এক্সাম ছিল 2018 সেটাতে এসেছিল। ফার্স্ট দেওয়া রয়েছে আইন অমান্য আন্দোলন, তারপর রয়েছে খিলাফত আন্দোলন, তারপর রয়েছে হোমরুল আন্দোলন, তারপর রয়েছে ভারত ছাড়ো আন্দোলন। তো এটা যে অপশানটা সঠিক হবে সেটা হবে অপশান নাম্বার সি, অর্থাৎ ফার্স্ট হবে
হমরুল আন্দোলন, তারপর হবে খিলাফত আন্দোলন, তারপর হবে আইন অমান্য আন্দোলন এবং শেষে হবে ভারত ছাড়ো আন্দোলন। তবে 51 সি হবে সঠিক অ্যান্সার। এই জন্য বলি, যখনই কোনো আন্দোলন কিংবা কোনো যুদ্ধ সম্পর্কে পড়বে তার ডিটেলস পড়বে, অর্থাৎ কোন সালে হয়েছিল, কে কে অংশগ্রহণ করেছিল, কার কার মধ্যে যুদ্ধ হয়েছিল, এরকম যে টপিকগুলো থাকবে সেই টপিকগুলো ডিটেলসে পড়াশোনা করতে হবে, হলেই এরকম যে কোশ্চেন আসবে সেগুলো ইজিলি সলভ করতে পারবে। চলে আসবো এই ইম্পর্টেন্ট যে পয়েন্ট রয়েছে, ইম্পর্টেন্ট পয়েন্ট রয়েছে হমরুল আন্দোলন, যেটা কবে হয়েছিল 1916 সালে, এবং খিলাফত আন্দোলন হয়েছিল 1919 সালে, আইন অমান্য আন্দোলন হয়েছিল 1930 এবং ভারত ছাড়ো আন্দোলন হয়েছিল 1942 সালে। এরপর চলে আসবো যে 52 নম্বর কোশ্চেন, যেখানে কি বলছে না 52 নম্বর কোশ্চেন বলছে কোন স্থানে গৌতম বুদ্ধের মহাপ্রয়াণ হয়েছিল। যেখানে অপশান এতে রয়েছে কুশীনগর, বিতে রয়েছে কটক, সিতে রয়েছে লুম্বিনী এবং ডিতে রয়েছে বৈশালী। তো 52 যেটা সঠিক অ্যান্সার হবে যে কোন স্থানে গৌতম বুদ্ধের মহাপ্রয়াণ হয়েছিল, এর সঠিক অ্যান্সার হবে অপশান নাম্বার এ, অর্থাৎ কুশীনগর। 52 এ হবে সঠিক অ্যান্সার। চলে আসবো নিচে এবং তার যে ইম্পর্টেন্ট কিছু পয়েন্ট রয়েছে সেগুলো দেখবো। যেমন জন্ম হয়েছিল লুম্বিনীতে এবং জ্ঞান দান হয়েছিল বৌদ্ধগয়া, এবং যেটা প্রথম প্রবচন অর্থাৎ ফার্স্ট সারমন করেছিলেন সারনাথে। এগুলো খুবই ইম্পর্টেন্ট গৌতম বুদ্ধ সম্পর্কে, এগুলো যে কোনো সময় জিজ্ঞেস করতে পারে যে জন্ম কোথায় হয়েছিল, জ্ঞানদান কোথায় করেছিলেন এবং প্রথম যে প্রবচন তিনি করেছিলেন সেটা কোথায় করেছিলেন, সেগুলো আসতে পারে, তাই এগুলো ইম্পর্টেন্ট রয়েছে। এরপর রয়েছে 53 নম্বর কোশ্চেন, কি বলছে না 53 নম্বর কোশ্চেন বলছে কিসের জন্য গান্ধীজি অসহযোগ আন্দোলন অর্থাৎ নন কোঅপারেশন মুভমেন্ট বন্ধ করে দিয়েছিলেন। যেটা ওয়েস্ট বেঙ্গল লেডি কনস্টেবলের যে প্রিলি এক্সাম, যেটা 2018 এসেছিল। তো যেখানে অপশান এতে দেওয়া রয়েছে দ্বিতীয় বিশ্বযুদ্ধ, বিতে রয়েছে চৌরি চৌরা ঘটনা, সিতে রয়েছে প্রথম বিশ্বযুদ্ধ এবং ডিতে রয়েছে জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড। তো 53 যেটা সঠিক অ্যান্সার হবে যে কিসের জন্য গান্ধীজি অসহযোগ আন্দোলন বন্ধ করে দিয়েছিলেন, না এর সঠিক অ্যান্সার হবে অপশান নাম্বার বি, অর্থাৎ চৌরি চৌরা ঘটনা। 53 বি হবে সঠিক অ্যান্সার। নিচে দেওয়া রয়েছে যে চৌরি চৌরা ঘটনার পরে অসহযোগ আন্দোলন প্রত্যাহার করা হয়েছিল কত সালে, না 1922 সালে। চলে আসবো 54 নম্বর কোশ্চেন, যেখানে কি বলছে এটাও লেডি কনস্টেবলের যে প্রিলি এক্সাম, সেখানে এসেছিল যে আইনি আকবরী গ্রন্থটি কে রচনা করেছিলেন। সেখানে অপশান এতে রয়েছে হুমায়ুন, বিতে রয়েছে আবুল ফজল, সিতে রয়েছে শাহজাহান এবং ডিতে রয়েছে আকবর। তো 54 যেটা সঠিক অ্যান্সার হবে সেটা হবে অপশান নাম্বার বি, অর্থাৎ আইনি আকবরী গ্রন্থটি রচনা করেছিলেন আবুল ফজল। 54 বি হবে সঠিক অ্যান্সার। চলে আসবো 55 নম্বর কোশ্চেন, যেখানে কি বলছে না 55 নম্বর কোশ্চেন বলছে যে বৌদ্ধ ধর্মাবলম্বীদের জন্য কোন পার রাজা বিখ্যাত, বিক্রমশিলা বিশ্ববিদ্যালয় তৈরি করেছিলেন। যেখানে অপশান এতে রয়েছে দেবপাল, বিতে রয়েছে ধর্মপাল, সিতে রয়েছে গোপাল এবং ডিতে রয়েছে মহিপাল। তো 55 যেটা সঠিক অ্যান্সার হবে সেটা হবে অপশান নাম্বার বি, অর্থাৎ ধর্মপাল। ধর্মপাল কি করেছিলেন যে বৌদ্ধ ধর্মাবলম্বীদের জন্য যে বিখ্যাত বিক্রমশিলা বিশ্ববিদ্যালয় সেটা তৈরি করেছিলেন ধর্মপাল। 55 বি হবে সঠিক অ্যান্সার। নিচে ইম্পর্টেন্ট পয়েন্টগুলো রয়েছে। পাল বংশের প্রতিষ্ঠাতা হলেন গোপাল। দ্বিতীয় মহিপালের সময় কৈবর্ত বিদ্রোহ হয়েছিল, দিব্যক ছিলেন এই বিদ্রোহের নেতা। অর্থাৎ এখানে যে বিদ্রোহটা হয়েছিল তার সাথে সাথে কে ছিলেন নেতা সেটাও লেখা রয়েছে। এরপর রয়েছে সন্ধ্যাকর নন্দী রচিত রামচরিত থেকে এই বিদ্রোহের কথা জানা যায়, তিনি ছিলেন রাজা রামপালের সভাকবি। চলে আসবো 56 নম্বর কোশ্চেন, যেখানে কি বলছে না 56 নম্বর কোশ্চেন বলছে যে মুঘল সম্রাট শাহজাহানের আসল নাম কি। যেখানে অপশান এতে রয়েছে মুরাদ, বিতে রয়েছে সেলিম, সিতে রয়েছে দারা এবং ডিতে রয়েছে খুররাম। তো মুঘল সম্রাট শাহজাহানের আসল নাম ছিল খুররাম। 56 ডি হবে সঠিক অ্যান্সার। চলে আসবো পরবর্তী কোশ্চেন। তার পূর্বে যে ইম্পর্টেন্ট পয়েন্ট রয়েছে এই কোশ্চেন রিলেটেড, যে প্রয়াত পত্নী মমতাজের স্মৃতির উদ্দেশ্যে তিনি তাজমহল তৈরি করেন এবং তিনি দিল্লিতে লালকেল্লা ও জামা মসজিদ তৈরি করেছিলেন। চলে আসবো 57 নম্বর কোশ্চেন, যেখানে কি বলছে না 57 নম্বর কোশ্চেন বলছে নব্যপ্রস্তর যুগে ভারতের কোন ধাতুর ব্যবহার প্রচলিত ছিল। সেখানে অপশান এতে রয়েছে তামা, বিতে রয়েছে রূপা, সিতে রয়েছে সোনা এবং ডিতে রয়েছে লোহা। তো 57 যেটা সঠিক অ্যান্সার হবে সেটা হবে অপশান নাম্বার এ, অর্থাৎ তামা। নব্যপ্রস্তর যুগে ভারতে কোন ধাতুর ব্যবহার ছিল, না তামা। 57 এ হবে সঠিক অ্যান্সার। চলে আসবো 58 নম্বর কোশ্চেন, যেখানে কি বলছে না 58 নম্বর কোশ্চেন বলছে যে বিধবা আইন অর্থাৎ উইডো রিম্যারেজ অ্যাক্ট কবে প্রবর্তিত হয়েছিল। সেখানে অপশান এতে রয়েছে 1856 সালে, বিতে রয়েছে 1860 সালে, সিতে
সিতে রয়েছে 1858 সালে এবং ডিতে রয়েছে 1854 সালে। তো 58 যেটা সঠিক অ্যান্সার হবে, যে বিধবা বিবাহ আইন কবে প্রবর্তিত হয়েছিল, না এর সঠিক অ্যান্সার হবে 58 এ অর্থাৎ 1856 সালে। নিচে ইম্পর্টেন্ট পয়েন্টগুলো রয়েছে। লর্ড ডালহৌসি হিন্দু বিধবা বিবাহ আইনের খসড়া করেছিলেন। লর্ড ক্যানিং ওয়াজ দ্য গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া হোয়েন দ্য অ্যাক্ট ওয়াজ পাসড। অর্থাৎ লর্ড ডালহৌসি যে বিধবা বিবাহ আইনের খসড়া করেছিলেন সেই সময় কে ছিলেন? গভর্নর না, গভর্নর ছিলেন লর্ড ক্যানিং। চলে আসবো 59 নম্বর কোশ্চেন, যেখানে কি বলছে না 59 নম্বর কোশ্চেন বলছে যে আজাদ হিন্দ ফৌজ কোন সালে গঠিত হয়? যেখানে অপশন এতে রয়েছে 1943, বিতে রয়েছে 1947, সিতে রয়েছে 1945 এবং ডিতে রয়েছে 1951। তো 59-এর যেটা সঠিক অ্যান্সার হবে সেটা হবে আজাদ হিন্দ ফৌজ কোন সালে গঠিত হয় না, এর সঠিক অ্যান্সার হবে অপশন নাম্বার এ, অর্থাৎ 1943 সালে আজাদ হিন্দ ফৌজ গঠিত হয়েছিল। এরপর ইম্পর্টেন্ট পয়েন্ট রয়েছে যে 21 October 1943, Bose announced the formation of the Provisional Governor of Azad Hind Free India with himself as the head of state, prime minister and the minister of war. চলে আসবো 60 নম্বর কোশ্চেন, যেখানে কি বলছে না 60 নম্বর কোশ্চেন বলছে যে মহাকবি কালিদাস কোন সম্রাটের সভাকবি ছিলেন? অপশন এতে রয়েছে সমুদ্রগুপ্ত, বিতে রয়েছে চন্দ্রগুপ্ত মৌর্য, সিতে রয়েছে অশোক এবং ডিতে রয়েছে দ্বিতীয় চন্দ্রগুপ্ত। তো 60-এর যেটা সঠিক অ্যান্সার হবে যে মহাকবি কালিদাস কোন সম্রাটের সভাকবি ছিলেন না, এর সঠিক অ্যান্সার হবে অপশন নাম্বার ডি, অর্থাৎ দ্বিতীয় চন্দ্রগুপ্তের সভাকবি ছিলেন। এরপর ইম্পর্টেন্ট পয়েন্ট রয়েছে কালিদাস কি রচনা করেছিলেন? না মেঘদূতম, কুমার সম্ভব, মালবিকাঙ্গিমিত্রম, অভিজ্ঞান শকুন্তলা, রঘুবংশম, ঋতু সংহার এবং বিক্রমোর্বশীয়ম, এগুলো কালিদাস রচনা করেছিলেন। তো বন্ধুরা এই ছিল আজকের গুরুত্বপূর্ণ 30টি কোশ্চেন। ভিডিও ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের কাছে শেয়ার করবেন এবং এই পিডিএফটি সংগ্রহ করতে অবশ্যই আমাদের যে ডিসক্রিপশান বক্সে যে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া রয়েছে সেখানে যুক্ত হয়ে আপনারা এই পিডিএফটা সংগ্রহ করতে পারেন। তো বন্ধুরা এই ছিল আজকের আপডেট। আশা করি আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের যে 30টি কোশ্চেন স্পষ্ট বোঝাতে পেরেছি। ভিডিও ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের কাছে শেয়ার করবেন এবং চ্যানেলে ফার্স্ট টাইম ভিজিট করলে নিত্য নতুন এরকম আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশের যে বেল আইকন সেটা প্রেস করে দেবেন, কারণ যখনই আমরা এরকম নতুন কোনো আপডেট নিয়ে আসবো সেই আপডেট সব থেকে প্রথম আপনাদের কাছে পৌঁছে যাবে।